দ্য সায়েন্স অফ বুলিয়িং, কজেস, কনসিকুয়েন্সেস অ্যান্ড চেঞ্জ। বাংলা সামারি। পার্ট 1, অদৃশ্য শত্রুর জন্ম। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই স্কুলের করিডরে কে যেন প্রথম পা রাখে। রাফি। তার ব্যাগটা আগের দিনের মতোই নিচে নামানো, মুখটা একটু শুকনো, আর চোখে এক ধরনের অদ্ভুত ভয়। কেউ তাকে ডেকে উঠিয়ে দিয়েছে এমন নয়, কেউ তাকে পড়াশোনার শখ জাগিয়েছে তাও নয়। সে তাড়াতাড়ি আসে শুধু একটি কারণেই, কম লোক থাকলে ভয়ও কম থাকে। রাফির জীবনে বুলিং নতুন কিছু নয়। এই স্কুল, এই করিডর, এই তালা জংধারা জানালাগুলো সবই তার প্রতিদিনের আতঙ্কের সাক্ষী। লেখক বইটির শুরুতেই বলে, বুলিংকে বুঝতে চাইলে তোমাকে রাফির মতো কারো পাশে হাঁটতে হবে। বুলিং আসলে কি? অদৃশ্য আঘাতের গল্প। বুলিংয়ের 4টি মুখ। 1, শারীরিক আঘাত, ধাক্কা, ধমক, মারধর। 2, মৌখিক আঘাত, তুই বোকা, তো চেহারা দেখ। 3, সামাজিক আঘাত, দল থেকে বাদ দেওয়া, অপমান, আলাদা করে রাখা। 4, সাইবার আঘাত, অনলাইনে ট্রোল, মিম বানানো, গুজব। রাফি প্রতিদিন দ্বিতীয় আর তৃতীয় ধরনের বুলিংয়ের শিকার। বন্ধুরা নেই, কৌতুক নেই, শুধু আড়ালে ফিসফিসানি, হাসাহাসি আর অপমান। বুলিংয়ের জন্ম কোথায়? লেখক বলেন, একজন বুলি জন্মায় না, তাকে তৈরি করা হয়। 1, পরিবারে অস্থিরতা। যে শিশু ঘরে অপমানিত হয় সে বাইরে গিয়ে অন্যকে অপমান করতে শেখে। শক্তি নেই, শক্তির অভিনয় করে। 2, মনস্তাত্ত্বিক ক্ষুধা। অন্যকে কষ্ট দিলে অস্থায়ী এক নিয়ন্ত্রণের অনুভূতি হয়। বুলি ভাবে আমি শক্তিশালী, কিন্তু তার ভিতরটা ভাঙা। 3, সামাজিক পরিবেশ। একটা গ্রুপ যদি হাসে, পেছনে লাগে, বুলিং বাড়ে, দর্শকও তখন অপরাধে অংশ নেয়। 4, মস্তিষ্কের রাসায়নিক প্রভাব। রাগ নিয়ন্ত্রণের সমস্যা, আচরণগত ব্যাধি, স্বল্প সহানুভূতি দীর্ঘমেয়াদে বুলিংয়ের ভূমিকা নেয়। বইটি দেখায়, বুলিং শুধু আচরণ নয়, এটি একটি সামাজিক রোগ যার শিকড় বহু গভীর। যারা শিকার হয় তারা কিভাবে বাছাই হয়? রাফির গল্পটা এখানে একটা আয়না, যেখানে প্রতিটি বুলিং শিকার তার নিজের মুখ দেখতে পায়। শান্ত স্বভাব, কম কথা বলে, নতুন পরিবেশে, নিজের মতো, ভিন্ন শখ, আলাদা হাঁটা, আলাদা পোশাক। দুর্বল মনে হয় বলে সহজ টার্গেট। এরা শিকার হয় তাদের দোষে নয়, বুলির চোখে সহজ বলে। বইটি প্রথম অধ্যায়ে আমাদের শেখায়, বুলিং কোনো একদিনের ঘটনা নয়, এটা তৈরি হয় পরিবার, সমাজ, স্কুল, চাকরি, সামাজিক যোগাযোগ মাধ্যম সব মিলে একটা অদৃশ্য দানব তৈরি করে। যে দানবকে আমরা দেখি না, কিন্তু রাফির মতো মানুষ প্রতিদিন তার সঙ্গে যুদ্ধ করে। পার্ট 2, ভেতরের ক্ষত যা চোখে দেখা যায় না। রাফি ক্লাসে ঢোকার সময় মাথা নিচু করে। কেউ ডাকলে সে তাকায় না, হাসলে সে ভয় পায়, আর পিছনে কোনো শব্দ হলে তার বুক ধক করে। সে যেন নিজেরই ছায়া হয়ে বেঁচে আছে। লেখক এই জায়গাটায় অসাধারণ গভীরতায় তুলে ধরেছেন। বুলিংয়ের সবচেয়ে বিপজ্জনক ক্ষত হয় ভেতরে, যা বাইরে থেকে দেখা যায় না। 1, মানসিক আঘাত, অদৃশ্য যুদ্ধের দাগ। সবাই ভাবে বুলিং মানে শুধু মারধর, ধাক্কাধাক্কি, কিন্তু রাফির ওপর কেউ কোনোদিন হাত তোলে না। তবুও সে ভেঙে যাচ্ছে, কারণ মানসিক আঘাত শারীরিক আঘাতের চেয়েও গভীর। লেখক বলেন, কথার আঘাত মস্তিষ্ক সেইভাবে মনে রাখে যেন কেউ ছুরি মেরেছে। রাফি প্রতিদিন শোনে, তুই অদ্ভুত, তোকে কেউ পছন্দ করে না, তোকে ছাড়া দল ভালো। এই কথাগুলো তার মনে এমনভাবে গেঁথে যায় যেমন মরিচা লেগে থাকে পুরনো লোহার দরজায়। সে ধীরে ধীরে নিজের ওপরেই সন্দেহ করতে শুরু করে। আমি কি সত্যিই খারাপ? আমি কি সত্যিই অপ্রয়োজনীয়? আমি কি জন্ম থেকেই ভুল? এটাই বুলিং ট্রমার শুরু। 2, আত্মসম্মান ভেঙে পড়া। আমি কে? রাফি আগে গান গাইত, ছবি আঁকত, হাসত। এখন তার ভেতরে একটা প্রশ্নই ঘোরে, আমি কি যথেষ্ট? বুলিং একজন মানুষের আত্মসম্মানকে ধীরে ধীরে খেয়ে ফেলে। সে নিজেকে ছোট ভাবতে শুরু করে, নিজেকে দোষ দিতে থাকে, এমনকি নিজের দোষ না থাকলেও। বইটিতে বলা হয়েছে, বুলিং রিরাইটস আ ম্যানস আইডেন্টিটি। বুলিং একজন মানুষের পরিচয় বদলে দেয়।
রাফি এখন আর নিজের চোখ দিয়ে নিজেকে দেখে না, সে দেখে বল্লীদের চোখ দিয়ে, অর্থাৎ নিজেকে ছোট, দুর্বল, অপ্রয়োজনীয় মনে করে। দ্বিতীয়, শরীরের ভেতরে কি ঘটে? বিজ্ঞান বলে বুলিং মানসিক ক্ষত লাগায়, কিন্তু একই সাথে মস্তিষ্কের ভিতরে রাসায়নিক ঝড় তোলে। কর্টিসল বাড়ে, ফলে মাথা ব্যথা, বুক ধড়ফড়, রাতে ঘুম আসে না, সবসময় ভয়, একা থাকতে ইচ্ছে। সেরোটোনিন কিংবা ডোপামিন কমে যায়, ফলে আনন্দ হারিয়ে যায়, মন খারাপ স্থায়ী হয়, আত্মহীনতা জন্মায়। রাফি জানে না বিজ্ঞান কি বলে, কিন্তু তার শরীর সব জানে। তার হাত কাঁপে, হৃৎপিণ্ড দ্রুত ধড়ফড় করে, ক্লাসে যাবার আগেই পেটে ব্যথা শুরু হয়। এগুলো সবই বোলিং জন্মানো ট্রমা প্রতিক্রিয়া। চতুর্থ, একাকিত্বের গভীর খাদ, কারো কাছে যাওয়ার নেই। বোলিং যত বাড়তে থাকে, রাফি তত বেশি একা হয়ে যায়। একসময় সে বুঝতে পারে বন্ধুদের সামনে গেলেই সবাই চুপ হয়ে যায়, সবাই তার দিকে তাকিয়ে হাসে, কেউ সমর্থন করে না, কেউ প্রতিবাদও করে না। এটাই বুলিংয়ের সবচেয়ে নির্মম অংশ, দর্শকের নীরবতা। এই জায়গায় লেখক বলেন, সাইলেন্স ইজ দ্য অক্সিজেন অফ বুলিং। নীরবতাই বুলিংকে বাঁচিয়ে রাখে। রাফির চারপাশে মানুষ আছে, কিন্তু সে একদম একা, একাই লড়ে, একাই কাঁদে, একাই দম বন্ধ হয়ে আসে। যে মুহূর্তে শিকার ভেঙে পড়ে। একদিন দুপুরে শিক্ষক হোমওয়ার্ক জিজ্ঞেস করলে রাফি উত্তর দিতে গিয়ে শব্দ ভুল করে ফেলে। পেছনে হাসাহাসি শুরু, কেউ বলে এটা জন্মগত বোকা। আর সেই মুহূর্তে রাফির বুকের ভেতরে একটা শব্দ শোনা যায়। ওটা আসলে তার ভেতরের বিশ্বাস ভেঙে পড়ার শব্দ। সেদিন রাতে রাফি কান্না থামাতে পারে না। মা জিজ্ঞেস করে, কি হয়েছে? রাফি শুধু বলে, কিছু না। কারণ বোলিং ভুক্তভোগীরা প্রায় সত্য কথা বলতে পারে না। তারা লজ্জা পায়, ভাবতে পারে হয়তো এটা আমার দোষ। পার্ট 2 এর মূল শিক্ষা। বোলিং কোনো মজা নয়, কোনো সাধারণ ঝগড়া নয়। এটা এমন এক মনোবৈজ্ঞানিক হত্যা যা একজন মানুষের ভেতরটা ধ্বংস করে দেয়। বইটি এই অংশে দেখিয়েছে বোলিং একজনের পরিচয়, আত্মবিশ্বাস, আবেগ, সম্পর্ক, ইভেন ভবিষ্যৎ সবকিছু ধ্বংস করতে পারে। রাফি এখন শুধু বেঁচে আছে, সে বেঁচে নেই। পার্ট 3, বল্লীর মাথার ভিতর কি চলে। রাফি হয়তো ভাবত, ওরা আমাকে কেন এমন করে, আমি কি করেছি? কিন্তু একদিন স্কুল কাউন্সিলর তাকে বলল, রাফি, কখনো কখনো বল্লীদের আচরণের কারণ তুমি নও, কারণটা তাদের ভেতরে। সেদিন প্রথম রাফি বুঝল, বল্লীর হাসির আড়ালেও থাকতে পারে এক ভয়াবহ অন্ধকার। এই অংশে লেখক প্রবেশ করেন বল্লীর মনের গভীরে। স্কুলে যে ছেলেটা সবসময় রাফির ব্যাগ লুকিয়ে রাখত, ক্লাসে হাসাহাসি করত, তার নাম তানিম। সবাই তাকে ভয় পায়, কিন্তু কেউ জানে না তার নিজের জীবনটাই ভয়, রাগ আর বিশৃঙ্খলায় ভরা। বুল্লি কখনোই শক্তিশালী নয়, সে ভিতরে ভাঙা। তানিমের বাড়িতে রোজ রাতেই ঝগড়া হয়। বাবা রেগে গেলে চিৎকার করে, কখনো কখনো মায়ের উপর হাতও ওঠে। একজন শিশু যখন প্রতিদিন ভয় দেখে, সে ভয়কে ভিতরে রাখতে পারে না। সেই ভয়ই শক্তির মুখোশ পরে বাইরে এসে অন্যকে আঘাত করে। লেখক বলেন, বুল্লির ভেতরের দুঃখ, রাগ আর অপমান অন্যের কানের কাছে গিয়ে চিৎকার হয়ে ওঠে। 2, বুল্লির মস্তিষ্ক। গবেষণায় পাওয়া গেছে 1, অ্যামিগডালা ওভার অ্যাক্টিভ, ভয় ও রাগ বেশি। তারা ছোট একটা বিষয়েও প্রচণ্ড রেগে যায়। 2, প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল, বিচার বিবেচনা কম। রেগে গেলে ভেবে চিন্তে কাজ করার ক্ষমতা কমে যায়। ফল, তারা পরে অনুতপ্ত হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। 3, কম সহানুভূতি, এমপ্যাথি লো। অন্যের কষ্ট বোঝার ক্ষমতা কম থাকে বলে তারা ভাবে আমি তো শুধু মজা করছি। 3, শক্তির নেশা, বুল্লির আসল খাদ্য।
তানিম যখন রাফিকে ভয় দেখায় সে নিজের ভেতরের অস্থিরতা ভুলে যায়। এটা নেশার মতো, একটু নিয়ন্ত্রণ পেলে মনে হয় সে কেউ একজন। লেখক এটাকে বলেন পাওয়ার রাশ, অর্থাৎ ক্ষমতার মুহূর্তিক উত্তেজনা। যে শিশু বাড়িতে দুর্বল স্কুলে গিয়ে শক্তি দেখাতে চায়। 4. দর্শকরা বুল্লি বাড়ায়, নীরবতা মানেই অনুমতি। যেদিন করিডোরে তানিম রাফিকে ধাক্কা দিল, 2-3 জন বন্ধু দাঁড়িয়ে দেখল, হাসল, কেউ থামালো না। লেখক বলেন বুল্লিংয়ের 70% শক্তি আসে দর্শকের নীরবতা থেকে। কারণ বুল্লি দেখে সবাই হাসছে, কেউ আমাকে থামাচ্ছে না, তাহলে তার ভেতরে একটা ভুল বিশ্বাস জন্মায়, আমি যা করছি ঠিকই করছি। মানুষ ভয় পায়, রাগ দেখায়, নীরব থাকে, এটাই বুল্লির শক্তি হয়ে যায়। 5. বুল্লির ভিতরে আর একটা চরিত্র লুকিয়ে থাকে, আঘাতপ্রাপ্ত শিশু। ক্লাস শেষে তানিম একদিন একা বসে কাঁদছিল। কেউ জানত না, কেউ দেখেনি, সবাই তাকে দেখেছে শুধু ধাক্কা দেওয়া, হাসি হাসি করা, অপমান করা, ওই তানিমকেই। কিন্তু লেখক বলেন এভরি বুলি ওয়াজ ওয়ান্স আ হার্ট চাইল্ড। প্রতিটি বুল্লি একসময় আঘাতপ্রাপ্তই ছিল। তানিমেরও একসময় বন্ধুর প্রয়োজন ছিল, ভালোবাসা প্রয়োজন ছিল, শুধু কেউ দেয়নি। বুল্লি বদলাতে পারে যদি মানুষ তাকে বন্দী নয়, মানুষ হিসেবে দেখে। লেখকের গবেষণায় দেখা যায় যে সব স্কুলে বুল্লিদের সঙ্গে কাউন্সেলিং হয়, তাদের নিজস্ব সমস্যা বোঝানো হয়, আচরণ পরিবর্তনের সুযোগ দেয়া হয়, সেসব জায়গায় বুল্লিং 80% কমে যায়। কারণ বুল্লিং বন্ধ হয় তখনই যখন বুল্লিও বুঝতে পারে সে সমস্যা নয়, তার আচরণটাই সমস্যার মূল। তানিমও ধীরে ধীরে বদলাতে শিখেছিল যখন তাকে শাস্তি নয়, বোঝাপড়া দেওয়া হয়েছিল। পার্ট 3 এর মূল বার্তা, বুল্লি জন্মায় না, তাকে তৈরি করা হয় অপমান, ভয়, অস্থিরতা দিয়ে। বুল্লির আচরণের পিছনে থাকে গভীর মানসিক ক্ষত। দর্শক, পরিবার ও পরিবেশ বুল্লিংকে বাড়িয়ে দেয়। বোঝা, সহানুভূতি, কাউন্সেলিং এগুলোই আসল পরিবর্তন আনে। পার্ট 4, যেদিন রাফি প্রথমবার মাথা তোলে। সেদিন সকালটা ছিল অন্যরকম। স্কুলের আকাশে মেঘ ছিল, কিন্তু রাফির ভেতরে যেন কোনো নতুন আলো জ্বলছিল। গত রাতে সে স্কুল কাউন্সিলরের দেওয়া কথা মনে করেছিল, তুমি দুর্বল নও রাফি, তুমি শুধু একা লড়াই করছো। একা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল রাফি, কিন্তু এবার প্রথমবার সে বুঝল একা থাকা মানে দুর্বল হওয়া নয়। অপ্রত্যাশিত ঘটনাটি, রাফি ক্লাসে ঢুকতেই তানিম আবার তার ব্যাগটা টেনে নিল। সবাই হাসছে। সেদিন আগের দিনের মতো রাফির মাথা নিচু ছিল না, সে দাঁড়িয়ে রইল, চোখে এক ধরনের শান্ত শক্তি। তানিম থমকে গেল। এতদিন সে ভয় দেখেছে, আজ সে প্রথম একজন শান্ত মুখের দিকে তাকিয়ে বুঝল এই ছেলেটা আজ আর ভাঙবে না। এটাই চেঞ্জ মোমেন্ট। বিজ্ঞান বলে মানুষ প্রথম বদলায় ভিতরের অবস্থান পাল্টালে। এই অবস্থানকে লেখক বলেন ইন্টারনাল শিফট, অর্থাৎ আমি নিজের মূল্য বুঝেছি, তাই তোমার আঘাত আমাকে আর ভাঙতে পারবে না। রাফির প্রথম কথা, ধীরে শান্তভাবে, গলা কাঁপছে না। সে বলল, আমি জানি তুমি আমাকে কেন টার্গেট করো। তুমি শক্তিশালী হতে চাও, কিন্তু আমাকে আঘাত করলে তুমি শক্তিশালী হও না। ক্লাস নিস্তব্ধ। তানিম হতবাক। রাফির কথা কাউকে চ্যালেঞ্জ করছে না, বরং সত্যটা বলছে। এটা এক নিমিষে দর্শকদেরও বদলে দিল। দর্শকদের শিফট, নীরব ভিড়ে আলো জ্বলে ওঠা। যে বন্ধুরা এতদিন শুধু দাঁড়িয়ে দেখত, হাসত, সেদিন তারা হাসল না। একজন পাশ থেকে বলল, তানিম ছাড়, এটা ঠিক না। এটাই বাইস্ট্যান্ডার এফেক্ট ব্রেকিং। যখন একজন দাঁড়ায়, দলও দাঁড়াতে শেখে। লেখক বলেন বোলিং সবচেয়ে দ্রুত থামে যখন কেউ নীরব না থেকে নৈতিক সাহস দেখায়। তানিমের ভিতরের দেয়াল ভাঙা। তানিমের মুখ শক্ত, কিন্তু তার চোখে কাঁপুনি। রাফির কথা, দর্শকদের নীরবতা, কাউন্সেলরের চাপে থাকা অপরাধ বোধ, সব মিলিয়ে তার ভিতরের দেয়াল ভেঙে পড়ছিল। সে ব্যাগটা হালকা করে ফেরত দিয়ে শুধু বলল, সরি। এই একটি শব্দ বলার জন্য একজন বলির ভিতরে যে পাহাড় সরাতে হয় তা কেউ জানে না। মনস্তাত্ত্বিক সত্য, বোলিং থামে কখন? লেখক বলেন 1.
শিকার নিজস্ব মর্যাদা উপলব্ধি করলে ভয় কমে, দৃঢ়তা বাড়ে। 2. দর্শকরা নৈতিক অবস্থান নিলে বুলির শক্তি ভেঙে যায়। 3. বুলি অনুভূতি ও ভুল বুঝতে শিখলে আচরণ পাল্টায়। 4. পরিবেশ পরিবর্তন হলে সহানুভূতির জায়গা তৈরি হয়। এই 3টে ঘটনাই ঘটছিল রাফি তানিমের জীবনে। কাউন্সেলিং সেশন, পরিবর্তনের ভিত গড়া। পরের সপ্তাহে তানিমকে কাউন্সেলিং রুমে দেখা যায়। সেখানে সে প্রথম স্বীকার করে সে বাড়িতে রাগ, ভয় ও চাপের মধ্যে থাকে। সে মনে করত শক্তি দেখালে কেউ তাকে বিরক্ত করবে না। সে কখনো ভাবেনি রাফি এত কষ্ট পাচ্ছে। কাউন্সেলর তাকে শিখালো, তুমি খারাপ নও, তুমি আহত। এই বাক্যটাই বদলে দিল তানিমকে। রাফিও কাউন্সেলিংয়ে যায়। সে শেখে নিজেকে রক্ষা করা মানে কাউকে আঘাত করা নয়, বরং নিজের মর্যাদা বোঝা, যোগসূত্র গড়ে ওঠা। একদিন মাঠের পাশে দাঁড়িয়ে রাফি দেখল তানিম একা বসে আছে। সে এগিয়ে গিয়ে শুধু বলল, সব ঠিক আছে? প্রশ্নটা ছোট ছিল, কিন্তু তানিমের চোখে বড় আলো ফেলল। দুজনের ভিতরে যে 2টা ভাঙা গল্প ছিল সেইগুলো ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করল। পার্ট 4 এর মূল বার্তা, পরিবর্তন শুরু হয় ভিতরের আমিকে পুনরুদ্ধার করার মাধ্যমে। শিকার শক্ত হলে বুলি দুর্বল হয়। দর্শক দাঁড়ালে বুলিং 60 থেকে 70% কমে যায়। বুলির ভিতরেও থাকে এক আহত শিশু। বোঝা, সহানুভূতি আর কাউন্সেলিং সমান সমান স্থায়ী পরিবর্তন। পার্ট 5, পরিবর্তনের শেষ অধ্যায়। কয়েক সপ্তাহ পর স্কুলে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। রাফি আর আগের মতো ভয় পেত না। সে এখন বন্ধুদের সঙ্গে হাঁটে, হাসে, কথা বলে। তার চোখে ফিরে এসেছে আত্মবিশ্বাস। অন্যদিকে তানিমও বদলে গেছে। কাউন্সেলিংয়ে নিজের ভিতরের ভয় আর রাগকে চিনতে শিখেছে। সে এখন কারোর ব্যাগ টানে না, বরং নতুন ছেলেদের ক্লাসে মানিয়ে নিতে সাহায্য করে। স্কুলের পরিবেশও বদলালো। শিক্ষকেরা নীরব দর্শক ভেঙে সবাইকে শেখালেন, কেউ বুলিং দেখলে পাশে দাঁড়ানোই সাহস, চুপ থাকা নয়। রাফি একদিন মাঠে দাঁড়িয়ে তানিমকে বলল, দেখো, আমরা দুজনেই বদলেছি। তানিম হাসল, কারণ কেউ আমাদের সুযোগ দিয়েছে। টার্কির এই অংশের মূল বার্তা, বুলিং থামানো যায় শাস্তি দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে। শিকার আত্মমর্যাদা খুঁজে পেলে সে আর সহজ টার্গেট থাকে না। বুল্লিও বদলায় যদি তার ভিতরের কষ্টকে কেউ বুঝতে শেখায়। পরিবেশ বদলালে মানুষ বদলায়। বন্ধুরা, এই হলো দ্য সায়েন্স অব বুলিং বাংলা সামারি। যদি জীবনের এই ধরনের গভীর শিক্ষাকে তুমি আরও অন্বেষণ করতে চাও, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকো। জ্ঞান তখনই আলো হয়ে ওঠে যখন তুমি তাকে প্রতিদিন স্পর্শ করো।